সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় মাহমুদুর রহমান জানান, মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে তাকে, তাই আইনিভাবে এসব মোকাবেলা করবেন তিনি। আমেনা হীরা রিপোর্ট। সকাল থেকেই সিএমএম আদালত চত্বর নিরাপত্তার চাদরে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে ছিল সেনাবাহিনীর বাড়তি সতর্কতা। 10টার পর সহকর্মীদের সাথে আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করেন তিনি। এজলাসে ওঠার আগেই গণমাধ্যমে কথা বলেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। জানান, তার বিরুদ্ধে আনা সকল মামলা মোকাবেলা করবেন আইনি প্রক্রিয়ায়। আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতে মাহমুদুর রহমান জামিন চাননি জানিয়ে তার আইনজীবী বলেন, বুদ্ধিভিত্তিক লড়াইয়ে ফাঁসানো হয়েছে তাকে। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এদিকে রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা তাদের এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের আবেদন মঞ্জুর করেন। এরপর আসামিরা আইনজীবী জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না। এবং এছাড়াও আব্দুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্তটা শোনার পরে এবং এজাহারে গুণাগুণের উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই আগস্টে যারা জীবন বাজি রেখেছে তাদের মুক্তিযোদ্ধার বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির উপর অপর সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, মাদার অব ডেমোক্রেসি হিসেবে যিনি অভিহিত সারা বিশ্বে, এবং তার উপর যে নির্যাতন অত্যাচার এবং যে সকল মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটি উপলব্ধি করতে পারবেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের প্রতি অবিচার করা হয়েছে এবং দীর্ঘ 7 বছর যাবৎ তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরা জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। সুতরাং এই জাতির নেতা, তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে
মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রকে চলার পথকে সুগম করবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের বেসিক সামরিক প্রশিক্ষণ দেয়া হবে, যাতে দেশের প্রয়োজনে প্রস্তুতি নিতে পারে। জুলাই আগস্ট বিপ্লবে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে ওয়ান টাইম বা একবার ব্যবহৃত প্লাস্টিক মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানা অভিযান চলবে। ধীরে ধীরে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির প্রতিনিধিরাও। তো আগামী প্রজন্মকে রক্ষার জন্য, কেমিক্যাল মুক্ত রাখার জন্য অপচনশীল পলিথিন শপিং ব্যাগের যে অভিশাপ, সেটা থেকে আগামী প্রজন্মকে, নদী নালা মাটি এই সব কিছুকে রক্ষার জন্য আশা করি আমরা 1 অক্টোবর থেকে আমাদের কাজটা শুরু করতে পারছি। আমরা ধাপে ধাপে যাব, সকলকে একসাথে একই জায়গায় এনে ঐক্যমতের ভিত্তিতে আগাবার চেষ্টা করব। তবে সিদ্ধান্তে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একসাথে 4 জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধি আব্দুল রাজ্জাক বাচ্চু, লিপু খন্দকারের তথ্যচিত্রে আবু সাইদ অপুর রিপোর্ট। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিক্ষার্থী। সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুন রশিদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলেন। এ সময় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে ডুবে যায়, আর ঘটনাস্থলে মারা যায় একজন। তবে আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও 3 জন মারা যায়। এছাড়াও আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। একই সাথে 4 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের মাতম বিরাজ করছে এলাকা জুড়ে। স্বজনদের আহাজারিতে ভারী উঠছে আশপাশের পরিবেশ। ঢাকা ফেরত একটা হাইস গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে 4 জনকে মারি ফেলাইছে। কোরআনপুরে আসার পথে ডান তারা আগের সাইড দিয়ে তারা আসতেছিল, পরে অন্য সাইড থেকে একটা মাইক্রো আসতেছিল, আসে হঠাৎ করে আসে মাইক্রো এসে পিছন থেকে মারছে। 4টা বাচ্চায় মারা যায়, একটা বাচ্চা হচ্ছে কুষ্টিয়া মেডিকেলে আছে। তো আমরা চাইছি যে এখানে সড়ক অবরোধ করে যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং সড়কের যারা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, কেন এই উচ্ছৃঙ্খলমূলক কাজগুলো হয়, এটা তো একটা সমাধান আছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এমনটি প্রার্থনা ছিল সবার মুখে মুখে। অবসেতপু, মাই টিভি। উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে। নদীর পানি প্রবাহ বেড়ে বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবেছে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী তিস্তা অববাহিকা নিম্নাঞ্চল। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোর 6টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমা 2 সেন্টিমিটার আর কাউনিয়া পয়েন্টে 29 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারি সহ 6 উপজেলার চরাঞ্চলের নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বসত বাড়িতে পানি উঠে গেছে। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। দর্শক, এই মুহূর্তে গাইবান্ধার পলাশ বাড়ি থেকে পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন প্রতিনিধি আফতাব হোসেন। গত 7 দিনের ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে গাইবান্ধার উপর দিয়ে যে কয়টি নদী রয়েছে, বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র এবং করতোয়া নদীর, এবং এই সবগুলো নদ নদীর পানি
বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি করে যেটি হয়েছে যে এখানকার যে নিম্ন অঞ্চল রয়েছে সেগুলি কিন্তু প্লাবিত হয়েছে এবং এই অঞ্চলের চাষিদের যে রোপা আমন এবং বিভিন্ন ধরনের সবজি ক্ষেত রয়েছে সেগুলি কিন্তু অনেকটাই ডুবে গেছে এবং আপনি দেখেন যে এই করতোয়া নদীর পানিও কিন্তু অনেকটা বেড়েছে। তবে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে বৃষ্টিপাত যদি কমে তাহলে এই নদ নদীর পানিও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যেটি পানি উন্নয়ন বোর্ড সূত্র আরেকটি যেটি বলেছে যে পানি যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু ভয়াবহ বন্যার কোনো সম্ভাবনা নেই এবং সে ধরনের তথ্য আমাদের নিশ্চিত করেছে। এই ছিল গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। ৭৪ দিন পর আজ খুলেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের শহীদ আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয় পেয়েছে নতুন উপাচার্য। গত 18 সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। শিক্ষকরা বলছেন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক অবনতি কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এরপর 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। উপাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মকর্তা। অবশেষে গত 18 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী উপাচার্য হিসেবে যোগদানের পর ৭৪ দিনের মাথায় আজ খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সেটি কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উপাচার্য যদি যোগ্য মানুষকে দিয়ে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করবার চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই যে প্রত্যাশার বাংলাদেশ আমরা চিন্তা করছি, যে প্রত্যাশার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কল্পনা করছি, সেই প্রত্যাশিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়তো কল্পনা করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা বিগত সময়ের ভিসিদের মধ্যে যে দলীয়করণের প্রবণতা ছিল তা ভেঙে নতুন করে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া। শিক্ষকদের মধ্যে যে দলীয়করণের যে ব্যাপারটা আছে সেটা ভেঙে ফেলে শুধুমাত্র তাদের কাজটাই যেন হয় যে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া এবং নিজেদের রিসার্চ করা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি এবং সবাইকে যেন একত্রবদ্ধ হয়ে যেন কাজ করে এই প্রত্যাশাই আমাদের। সেশন জট যেটা হচ্ছে এই কিছুদিনের মধ্যে তৈরি হয়েছে এটা হচ্ছে মানে সমাধান হবে আর ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ। উত্তরের এই বিদ্যাপীঠটিকে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ শিক্ষক, শিক্ষার্থী, ভিসি, প্রশাসন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে নিতে একসাথে কাজ করবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নতুন ভিসির কাছে আমরা আশাবাদী শিক্ষার্থীদের যে দাবি দেওয়া যে চাহিদা আছে উনি ওগুলো পূরণ করবেন। আমরা চাই রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস। আমরা চাই যে আমাদের ইউনিভার্সিটিটা একটা সম্পূর্ণরূপে আবাসিক ইউনিভার্সিটি হোক। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ভালো পরিবেশ তৈরির প্রত্যাশা নবনিযুক্ত উপাচার্যের। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা যাতে সবাই ভালো একটা পরিবেশ পায় সেই পরিবেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, দীর্ঘ ৭৪ দিন পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ায় কেমন প্রাণচাঞ্চল্য দেখছেন ক্যাম্পাসে? জি ইয়াসমিন, যেমনটা বলছিলেন যে দীর্ঘদিন পরে অর্থাৎ দীর্ঘ ৭৪ দিন পরে কিন্তু যে শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে খুলেছে এবং শিক্ষার্থীরা আসলে পাঠদানে বসেছে। তবে শিক্ষার্থীরা আসলে তাদের যে প্রাণের ক্যাম্পাসে আসলেও কিন্তু আসলে তাদের যে মনে যে বিষণ্ণতা, আসলে তাদের যে আসলে এই যে আবু সাঈদ, তাদের যে সহপাঠীকে আবু সাঈদকে আসলে হারিয়ে তারাও কিন্তু অনেকটাই কিন্তু আসলে যে ক্লাসে বসার পরে যে তাদের প্রশান্তি সেটি কিন্তু আসলে তাদের মনে নেই এবং তারা কিন্তু আসলে এই আবু সাঈদের জন্য কিন্তু আসলে কাঁদছে এবং এই শ্রেণীকক্ষে বসার পরে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মনে কিন্তু বিষণ্ণতা রয়ে গেছে। তবে আমরা আসলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেক
কষ্ট নিয়ে, বিশেষ করে এই প্রতিষ্ঠানের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে কিন্তু চলছে। তারপরে গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী, তার এই নিহতের ঘটনার পর থেকে কিন্তু সারা বাংলাদেশেই ছাত্র জনতা একেবারেই গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং এরপরে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশের যে জন্ম, সেই আবু সাঈদের কারণেই কিন্তু আসলে নতুন বাংলাদেশ পেয়েছে এই বাঙালি জাতি। তবে আমরা একটু শুনবো যে আবু সাঈদের একেবারে খুব কাছের একজন সহপাঠী রয়েছে শাকিল, আমরা একটু তার কাছে জানতে চাই যে আজকে আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয় 74 দিন পরে খোলা হলো, কিন্তু আজকে আবু সাঈদ কিন্তু এই ক্যাম্পাসে নেই। আবু সাঈদ কিন্তু তার ক্লাসে যেতে পারেনি। এই যে তাকে ঘিরে যে আসলে অনেক স্বপ্ন হয়তো বা ছিল, সহপাঠীকে হারিয়ে এখন যে আজকে বিশ্ববিদ্যালয় খুলেছে, আপনারা আসলে কেমন ক্লাস করলেন আজকে? ধন্যবাদ। তো আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 2 মাস পর আমাদের এই বিশ্ববিদ্যালয় আজকে খুললো এবং একাডেমিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আমি এবং অন্যরা ক্লাসে ফিরলেও আমার বন্ধু আবু সাঈদ কিন্তু আসলে ক্লাসে ফিরেনি বা ফিরতে পারেনি, আর সে কখনো ফিরবেও না। তো আসলে এটা আমাদের একটা খুব আবেগের জায়গা এবং খুব একটা ক্ষোভেরও জায়গা, কারণ আপনারা জানেন যে তাকে নৃশংসভাবে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান শহীদ আবু সাঈদ গেটে তাকে হত্যা করা হয়েছে। তো আমরা যেহেতু তাকে বাঁচাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের হাতে এখন একটা সুবর্ণ সুযোগ আছে তার হত্যার বিচার নিশ্চিত করা। তো আজকের এই ক্যাম্পাসে আজকে যারা একাডেমিক কার্যক্রম শুরুর দিকে যারা সবাই যারা ক্যাম্পাসে এসেছেন, যত স্টুডেন্ট এসেছেন, সবার কাছে আমি আজকে অ্যাটলিস্ট একটা উদাত্ত আহ্বান ব্যক্ত করবো, তারা যেন একটা দৃঢ় প্রত্যয় যেন নিজের মনের মধ্যে ধারণ করে যে আমরা তাকে বাঁচাতে না পারলেও আমরা যেন তার খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করতে পারি। নতুন বেসি কিন্তু আবু সাঈদের বিশ্ববিদ্যালয় পেল, নতুন বেসির কাছে কি ধরনের প্রত্যাশা আছে এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে? নতুন ভিসি স্যারের কাছে আমাদের প্রত্যাশার আসলে অনেক জায়গা আছে, কেননা আমরা বিগত সময়গুলোতে আমরা দীর্ঘ প্রায় 4 বছর থেকে বিশ্ববিদ্যালয়ে আছি, অনেক কিছুই আমরা কমতি লক্ষ্য করেছি। তো প্রথমত যেটা হচ্ছে সেটা ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিটা বন্ধ করতে হবে, কারণ এই ছাত্র রাজনীতি আমরা চাই না। এই ছাত্র রাজনীতির ফলে আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু আবু সাঈদ আজকে এমন একটা অবস্থায় চলে গিয়েছে। তো এর পাশাপাশি যে এর মধ্যে শিক্ষকদের মধ্যে একটা লেজর ভিত্তিক একটা রাজনীতি আছে, কেউ সাদা দল, কেউ হলুদ দল, কেউ নীল দল, সেই অনেকগুলো দল আছে। আমরা চাই না এই অনেকগুলো দল থাক, সেখানে আমরা চাই যে শুধুমাত্র শিক্ষকরা হবে শিক্ষার্থীদের জন্য। এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় অবকাঠামোমূলক যে উন্নয়ন আছে, যেমন আমাদের হল সংকট আছে, এছাড়াও আরও আমাদের গেটের যে সমস্যা এগুলো আছে। এর পাশাপাশি আমাদের এখানে অডিটোরিয়ামের সমস্যা আছে, একাডেমিক বিল্ডিংয়ের যে সমস্যাগুলো আছে, এগুলো যত দ্রুত সম্ভব যেন এগুলো সমাধান করা হয়। এর পাশাপাশি যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা একটা সেশন জটে মানে আটকা পড়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা চাই যে ভিসি স্যার এটি যেন খুব দ্রুত যেন সমাধান করেন এবং একাডেমিক কার্যক্রমগুলো যেন খুব সঠিকভাবে যেন পরিচালনা হয়, সেই দিকে যেন স্যার যে একটু ভালোভাবে যেন নজর দেন। জি, যেমনটা শুনছিলেন ইয়াসমিন, যে আসলে আবু সাঈদ, শহীদ আবু সাঈদের যে সহপাঠী, যেটি বলছিলেন যে আসলে এই বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে খোলার পরে কিন্তু তাদের যে বন্ধু শহীদ আবু সাঈদকে কিন্তু আসলে তারা খুবই মনে পড়ছে এবং তারা কিন্তু আসলে আবু সাঈদকে ছাড়াই কিন্তু তারা ক্লাসে বসেছে এবং তাদের মনে যে আসলে এই যে আবু সাঈদের যে আত্মত্যাগ, আবু সাঈদের কারণে যে নতুন বাংলাদেশ পেল, আবু সাঈদের এই আত্মত্যাগ যেন আসলে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে আগামী প্রজন্ম থেকে শুরু করে প্রজন্ম তোর কিন্তু আসলে যারা আবু সাঈদকে ভুলে না যায়, সেজন্য কিন্তু তারা বলছেন। এবং নতুন যে ভিসি পেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নতুন ভিসি পেলেও কিন্তু আসলে আবু সাঈদের মতো শিক্ষার্থী কিন্তু নতুন ভিসি আসলে তাকে কিন্তু দেখতে পাইনি। এবং এই আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির আগমনের পর থেকেই এখানে সাধারণ শিক্ষার্থীরা, শিক্ষকরা নানাভাবে কিন্তু আসলে তাদের যে এই নতুন ভিসিকে নিয়ে স্বপ্ন, যে আসলে এই উত্তরের যে সবচেয়ে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে রাজধানীর পল্টন ময়দানে আয়োজিত ওয়ালটন ক্লাব ক্রীড়া উৎসব 2024 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি বলেন, এখনো যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিভেন্টিভ মেজারের জন্য আমরা বিভিন্ন ধরনের আমাদের টহল ব্যবস্থা আছে, গার্ডিং ব্যবস্থা আছে, আরও অন্যান্য পুলিশি ব্যবস্থা নিয়ে থাকি যাতে অপরাধ সংগঠিত না হয়। তারপরে যখন অপরাধ হয়ে যায় তো তখন আমরা এটাকে আমরা ইনভেস্টিগেশন ইয়েতে নিয়ে আসি, তারা অপরাধ করে যে তাদেরকে খুঁজে বের করার জন্য। অবৈধ অস্ত্র উদ্ধারের যেমন অভিযান চলছে, আবার মাদক বিরোধী অভিযানও চলছে। আপনারা জানেন যে গত রাতে জেনেভা ক্যাম্পে আমরা এটা কম্বাইন্ড অপারেশন করেছি এবং এখানে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক অ্যারেস্ট আছে, দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া এবং কন্টিনিউয়াসলি চলবে। এবার আমাদের কৃষি।
প্রতারণার শিকার হয়ে কৃষকের মাথায় হাত পড়েছে। উচ্চ ফলনশীল জাতের লাল তীর বেগুনের বীজ কিনে প্রতারণার শিকার হয়েছে রাজবাড়ীর শতাধিক কৃষক। নকল বীজের কারণে ফলন না পেয়ে বিঘা প্রতি কৃষকদের প্রায় লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে। এ অবস্থা উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা চাষিরা। তবে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধি শেখ মুমিনের তথ্যচিত্রে আবু সাইদ অপুর প্রতিবেদন। গেল কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করছেন শতাধিক কৃষক। উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করে লাভের মুখ দেখলেও এবছর লাল তীর নকল বীজের কারণে নিম্ন জাতের বেগুন উৎপাদন হচ্ছে এবং একই সাথে বেগুন গাছের পাতা হচ্ছে হলুদ রঙের। আর এতে কাঙ্ক্ষিত ফলন মিলছে না। অধিকাংশ বেগুন গাছের পাতা হলুদ হওয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এগুলো বীজের কারণে ভাইরাসের রূপ নিয়েছে। এ প্রতারণার শিকার হয়েছেন রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার শতাধিক কৃষক। প্রতি বছর উচ্চ ফলনশীল বেগুন চাষ করে লাভবান হলেও এবছর অধিক লাভের আশায় লাল তীর বীজ রোপণ করেও আর্থিকভাবে হতাশার কথা বলছেন জেলার গলন্দ উপজেলার দৌলদিয়া ইদ্রিসপাড়া গ্রামের অনেক কৃষক। নিয়মিতভাবে কৃষকদের পরামর্শ না দেয় এবং কৃষকদের মাঠ পরিদর্শন না করায় স্থানীয় কৃষি অফিসের গাফিলতির কথা জানান কৃষকেরা। আর বেগুনের গাছ হলুদ কালার, যে ওষুধ দেয় ওই তো কাজ হয় না, খালি কয় এদের পরে এটি দাও, এদের পরে এটি দাও। গাছ এখন শক্ত হচ্ছে, এখন খ্যাতি শেষ। 1 মাস 2 মাস ধরে খালি খুশি দিতেছি, এখন তো আর সময় নাই। আমাদের ক্ষেতের অবস্থা খারাপ, আমরা কৃষক এখন কি করব? এই লাল তীর সমস্যা আমরা তো ভুগতেছি। মানুষজন নিয়ে বিষ সার দিয়ে কোনো কিছু পাচ্ছে না। লাল তীর সয়ালের বিষ নিয়ে পাতা ফ্যাসা হলুদে এই কিছু হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতি হইতেই থাকে, তাহলে আমাদের কৃষক এই ক্ষতি কাটায় ওঠার মতো কোনো ক্যাপাসিটি নাই। সরকার যদি আমাদের কোনো সহযোগিতা করে তাহলে হয়তো কৃষক একটু বেঁচে যাবে। কৃষকরা জানান কৃষি অফিসের সিন্ডিকেটের কারণে বেগুন চাষে লাল তীর বীজ রোপণ করে বিপাকে পড়েছেন তারা। আমরা সবসময় কৃষকদের পাশে আছি, আমাদের বনের পাশে আছে। যদি ক্ষতির মাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে যথোপযুক্ত প্রমাণ সহ আমরা তাদেরকে ব্যবস্থা নিতে। তবে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আবু সাইদ অপু,